আপনারা দর্শকেরা যদি গত ৬ মাসের পত্রিকাটা একটু অনুসরণ করেন, প্রতি ২-৩ দিনে আপনারা খুবই ইন্টারেস্টিং কিছু খবর পাবেন। সেই ইন্টারেস্টিং খবরগুলো হলো বিদেশি যারা কূটনীতিক আছেন, যারা রাষ্ট্রদূত আছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একদম নিয়মিত ভিত্তিতে দেখা করছেন। শুধু যে তারা রাজনৈতিক দলের সাথেই দেখা করছেন সেরকম না, তারা কথা বলছেন পুলিশ প্রধানের সাথে, তারা বৈঠক করছেন নির্বাচন কমিশনের সাথে, এমনকি তারা বৈঠক করছেন সব রকমের আইনি এবং কূটনৈতিক শিষ্টাচার ডিঙিয়ে তারা বৈঠক করছেন প্রধান বিচারপতির সাথে। এবং তাদের কথাবার্তা এবং আচরণ শুনলে মনে হয় তারা আসলে বাংলাদেশের সেই রকমের বস। তাদের কথাতেই বাংলাদেশ উঠবে, তাদের কথাতেই বাংলাদেশ বসবে। এখন আমার প্রশ্ন হলো, এই যে বিদেশি কূটনীতিবিদ যারা আছেন, তাদের আসল কাজটা কি? তাদেরকে আসলে কি আর কোনো কাজ নেই বাংলাদেশকে উপদেশ, আদেশ, পরামর্শ দেয়া ছাড়া? তারা যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দেখা করেন, সেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে কি এই কাজগুলো আদৌ পড়ে? এই যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলান, এই নাক গলানোর অধিকার তাদেরকে দিয়েছে কে? আমি, আপনি, আমরা সাধারণ মানুষেরা তো দেইনি। এই যে মোহাম্মদ ইউনূস বারবার তাকে এবং তার সরকারকে বিদেশি প্রভুদের আজ্ঞাবহ প্রমাণ করার চেষ্টা করেন এবং সেই চেষ্টায় তিনি পুরোপুরি সফল। সরকার কি এর বিরুদ্ধে কিছু একটা কখনো বলেছে? বলেনি। আপনাদেরকে আমি শুধুমাত্র বিএনপি না, এনসিপি না, শুধুমাত্র জামাতের গত ২ মাসের বিদেশি কূটনীতিকদের সাথে তাদের কিরকম আলোচনা হচ্ছে তার একটা ছোটখাটো পরিসংখ্যান দেখাই। সেই পরিসংখ্যানটা অসম্পূর্ণ। আমি যতটুকু দেখাচ্ছি তার থেকে অনেক বেশি বৈঠক তিনি কূটনীতিকদের সাথে করেছেন। আচ্ছা। সেটা হলো সেপ্টেম্বর। ১৬ই সেপ্টেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জামাতের আমির শফিকুর রহমানের বাসায় একটি সৌজন্য সাক্ষাৎ করেন। জামাতের পক্ষ থেকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জামাতের সাথে চায়নার সখ্যতা কিরকম তার আরেকটি প্রমাণ পাওয়া যায় ১ সপ্তাহ পরেই। ২২শে সেপ্টেম্বর চীনা রাষ্ট্রদূত বৈঠক করেন ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে। মানে চীন শুধুমাত্র মূল দল না, জামাতের স্টুডেন্ট উইং এর সাথেও সম্পর্ক রাখতে চায়। এইজন্য চীনের রাষ্ট্রদূত একটি বিশ্ববিদ্যালয়ের ভিপির সাথেও তিনি বৈঠক করেন। ২৫শে সেপ্টেম্বর জামাতের ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট জো পিংজিয়াং এর নেতৃত্বে ৬ সদস্যের উচ্চ পর্যায়ে এক প্রতিনিধি দল বৈঠক করে। তারপর আমরা আসি অক্টোবরে। অক্টোবরের প্রথমেই জামাতের আমিরের সাথে বৈঠক করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। তারা কথা বলেন বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং তাদের আলোচনায় আরো জায়গা পায় বাংলাদেশ ও সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। সুইডেনের অব্যাহত সমর্থনের বিষয়ে রাষ্ট্রদূত আশ্বাস প্রকাশ করেন। ৫ই অক্টোবর দেখা হয় জামাতের আমির এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের। বৈঠকের বিষয় ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগের সুযোগসমূহ এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা। যেই দলটা এখনো ক্ষমতাতেই যায়নি, সেই দলের সাথে সুইজারল্যান্ড আলোচনা করছে আন্তর্জাতিক অঙ্গনে তারা কি করে পারস্পরিক সহযোগিতা করবে এবং দ্বিপাক্ষিকভাবে তারা কি করে বিনিয়োগ করবে। ৬ই অক্টোবর ব্রিটিশ হাই কমিশনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক এবং যুক্তরাজ্যের বাণিজ্য দূত ও হাউস অফ লর্ডসের সদস্য ব্যারনেস রোজি উইন্টারটং এর সঙ্গে বাংলাদেশের জামায়াত ইসলামীর ৬ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে একই দিনে দেখা হয় জামাতের আমির শফিকুর রহমান এবং বাংলাদেশে সফররত তুরস্কের উপরাষ্ট্রমন্ত্রী বেরিস একিনিচির সাথে। জামাত জানিয়েছে বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আরো নানা বিষয়ে কথা বলেছে। ৮ই অক্টোবর যে ছবি আপনারা এখন সামনে দেখছেন,
সেদিন দেখা করেন জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান এবং জামাতের নেতা এবং কর্মীদের সাথে। সেখানে রাজনৈতিক দল হিসাবে জামাত সরাসরি রোহিঙ্গাদের সাথে কাজ করতে পারে না, এটা তারা জানায়। কিন্তু তারা এও জানায় তারা ইসলামিক এনজিও সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তার মানে জামাত আসলে রোহিঙ্গাদের সাথে কাজ করছে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীতে যে আমরা সাম্প্রতিক কালে তারা বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর সাথে জড়িত হতে দেখছি, তার সাথে আসলে কিসের সম্পর্ক আছে জামাতের নিজস্ব ভাষ্যেই তার প্রমাণ পাওয়া যায়। আমি এই স্লাইডটা তুলে নিচ্ছি, কিন্তু জামাতের সাথে বিভিন্ন আন্তর্জাতিক মহলের বৈঠক এখানেই শেষ নয়। ১১ই অক্টোবর জামাতের আমির আবার দেখা করেন চীনা রাষ্ট্রদূতের সাথে। ২০ অক্টোবর ডেপুটি চিফের সাথে জামাতের নারী প্রতিনিধিরা দেখা করেন এবং সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ, নারী অধিকার সুরক্ষা এবং নারী সমাজের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা। জামাত যারা নারী নেতৃত্ব বিরোধী, নারীকে যারা অবগুণ্ঠনে জড়িয়ে ঘরের ভেতরে রাখতে চায়, তারা নাকি নারী অধিকার এবং নারীর উন্নতি নিয়ে কথা বলে ডেপুটি চিফের সাথে। এই অক্টোবরে জামাত দেখা করে কানাডা, ডেনমার্ক ও নরওয়ে রাষ্ট্রদূতের সাথেও। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কানাডার রাষ্ট্রদূত তিনি আবার খুবই প্রকাশ্যে জুলাই সনদকে সমর্থন করেছেন। একটা সময় মোহাম্মদ ইউনূসের কিশোর গ্যাং এনসিপির খুবই চাহিদা ছিল এইসব বিদেশি কূটনীতিকদের সাথে। তারা প্রায়ই তাসনিম জারা, নাহিদ ইসলাম তাদের সাথে বসে গণতন্ত্রের পুনরুদ্ধার কিভাবে করা যাবে সেই সব বিষয়ে দীর্ঘ মতবিনিময় করতেন। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি ক্রমশ নিষ্প্রভ হয়ে যাওয়ায় এইসব বিদেশি কূটনীতিকদের এনসিপির সাথে আলোচনাও কমে এসেছে। বিএনপি মোটামুটি পাল্লা দিচ্ছে জামাতের সাথে। তারা হয়তো বিদেশি কূটনীতিকদের সাথে জামাতের মতো এত নিয়মিত দেখাশোনা করতে পারে না, কিন্তু বিএনপি হলো শাকরার ঠুকঠাক কামারের একঘা। কি করে সেটা আপনাদেরকে একটু বলি। ৫ই অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে পরিচয় করিয়ে দেবার একটা পর্যায়ে তিনি বলেন যে হুমায়ুন কবির আগামীতে সিলেট থেকে নির্বাচন করবেন। উত্তরে গোয়েন লুইস বলেন তিনি বিষয়টি জানেন এবং কোন আসন থেকে কাকে টেক ওভার করা হচ্ছে তিনি তারও খবর রাখেন। এই সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে। দর্শকেরা, আমি একদম বানিয়ে বলছি না, কোনো মজা করছি না। পত্রিকাতে যেভাবে আসছে আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। আমি কি এর থেকে ধরে নিব কে পররাষ্ট্রমন্ত্রী হবেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, কে নারী উন্নয়ন বিষয়ক মন্ত্রিত্ব পাবেন, সেটা বিদেশি কূটনীতিকেরা আগে থেকেই জানেন বা তারা কোনোভাবেই নির্ধারণের সাথে জড়িত? আর তারও ওপরে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে। জুলাইয়ে যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেন আমেরিকার চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন এবং ব্রিটিশ রাষ্ট্রদূত জেসিকা কুক। বাংলাদেশের একজন পলাতক পরিত্যক্ত নেতা, যিনি এতবার ঘোষণা দেবার পরেও বাংলাদেশে আসছেন না, যুক্তরাজ্যে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন, তার সাথে দেখা করার জন্য দুজন রাষ্ট্রদূত যুক্তরাজ্যে ছুটে যাচ্ছেন। এরকম অদ্ভুত কথা কি আপনারা কখনো শুনেছেন? আমি তো কখনো শুনিনি। এটা কি করে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে সেটা আমি জানি না। তারা অনেক শিক্ষিত, তারা নিশ্চয়ই জানেন। তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতিসংঘের আবাসিক কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান বলেন, আমরা মূলত মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সাথে যোগাযোগ করি। কারণ কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সদস্য হলেই তার ভুক্তভোগিতা অস্বীকার করা যায় না। আমরা সেই ভুক্তভোগীদের পাশে আছি এবং থাকব। অসাধারণ না? এরকম মানে সুন্দর পোশাক-আশাক পরা শ্বেতবর্ণের মানুষেরা ইংরেজিতে যখন আমাদের মানবাধিকার শেখান, আমার না খুব ভালো লাগে।
আমার মনে হয় হে বঙ্গ ভাণ্ডারে তব এত মানবাধিকার রতন। তো আমি এই জাতিসংঘের এই মানবাধিকারের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী হুমা খানকে একটু জিজ্ঞেস করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর যে গণহত্যা হচ্ছে, যেই অত্যাচার হচ্ছে, ভয়াবহ নিপীড়ন হচ্ছে, আপনি সেই গণহত্যার শিকার আওয়ামী লীগের কজন নেতাকর্মীদের সাথে দেখা করেছেন? এই যে দুজন রাষ্ট্রদূত তারা যুক্তরাজ্য এসে তারেক রহমানের সাথে দেখা করে গেলেন এবং তারও নিশ্চয়ই তারা মানবাধিকার বিষয়ক বিভিন্ন মোড়কে একে পেঁচানোর চেষ্টা করেছেন। যুক্তরাজ্যে তো আওয়ামী লীগের অনেক নেতা আছে। তাদের কারো সাথে দেখা করে কি সুখ-দুঃখের আলাপ করেছেন তারা? করেননি। আসলে এই যে গংটা, এই গংটার সমস্ত মানবাধিকার হলো জামাত, এনসিপি তাদের জন্য এবং অন্যান্য ডানপন্থী দলের জন্য। আওয়ামী লীগের প্রতি তাদের মনোভাব হলো এক কথায় তাদের কিছুই এসে যায় না। কি করে এসে যায় না তাদের কিছু প্রমাণ আপনাদের কাছে দেই। ২৯শে সেপ্টেম্বর প্রধান নির্বাচনী কমিশনারের সাথে দেখা করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সারা কুক বলেন, আমি পত্রিকা থেকে হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেননি তিনি। যুক্তরাজ্য বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় কিনা এমন প্রশ্ন করা হলে হাই কমিশনার বলেন, আমি অন্য আর কোনো কথা বলব না। যেমনটা আমি বলেছি, যুক্তরাজ্য আগামী বছর অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। সাংবাদিকরা আবারও অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে সারা কুক চলে যান। ২৪শে সেপ্টেম্বর বরিশালে ২ দিনের জন্য ইউএনডিপি প্রতিনিধি, সুইডেন, নরওয়ে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, ব্রিটিশ কমিশনার তারা বরিশালে আসেন নির্বাচন কমিশনের সচিব ও মাঠ পর্যায়ের কমিশনের কর্মীদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকে একবারও আওয়ামী লীগের অন্তর্ভুক্তির ব্যাপারে তারা কোনো কথা বলেননি। আর আরেকটা বিষয় দেখুন, ৫টি দেশের রাষ্ট্রদূত তারা ঢাকার বাইরে চলে গেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে, নির্বাচনে কি, কি হচ্ছে, কে কি করছে সেটা তারা নাকি নিজেরা দেখতে চান। আমি শুরুতেই বলেছিলাম না যে এই যে রাষ্ট্রদূত তাদের কি আসলে কোনো কাজ নেই? আমার তো অন্তত তাই মনে হয়। এই জিনিসগুলো তাদের এই যে বৈঠক করা, বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নগ্ন হস্তক্ষেপ করা, এই বিষয়টা খুব বাজেভাবে প্রকাশ পেয়েছে নভেম্বরের ৩ তারিখ। নভেম্বরের ৩ তারিখ একটা আলোচনায়, সেই আলোচনাটা হলো বোয়িং ভার্সাস এয়ারবাস। যেটা হলো বাংলাদেশ অনেকদিন ধরেই বোয়িং এর সাথে তাদের এক ধরনের সম্পর্ক আছে। সম্প্রতি এয়ারবাসের সাথেও শেখ হাসিনা এক ধরনের আলোচনা শুরু করেছিলেন। বাংলাদেশ বিমান তারা কিছু আম প্লেন কিনবেন এবং সেই প্লেনের ব্যাপারে টেন্ডার দাখিল করছে বোয়িং এবং এয়ারবাস দুটো পক্ষই এবং ইউরোপের দূতাবাস কর্মকর্তারা খুব নগ্নভাবে এয়ারবাসের আ আ কি বলবো বিজ্ঞাপনে নেমেছেন। ৩ নভেম্বর এক আলোচনায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, উড়োজাহাজ খাতে অন্য অংশীদারদের তুলনায় ইউরোপের প্রতিষ্ঠানগুলোকে যাতে কম গুরুত্ব দেয়া না হয়, সেই বিষয়টি তিনি বাংলাদেশকে নিশ্চিত করতে বলেছেন। ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে শার্লে বলেন, ফ্রান্স ও ইউরোপের উড়োজাহাজ শিল্পের কেন্দ্রে অবস্থান করছে এয়ারবাস। বাংলাদেশের বিকাশ পর্বে এয়ারবাস হতে পারে এক গুরুত্বপূর্ণ অংশীদার। সেই অনুষ্ঠানে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুকও ছিলেন। তার মানে আপনারা খেয়াল করুন, তারা যে বারবার বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত সূচনা হচ্ছে এই দাবি করেন, বাংলাদেশ যে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এই দাবি করেন। এই প্রত্যেকটি দাবির পেছনে আসলে শুধুমাত্র যে তাদের রাজনৈতিক অভিলাষ আছে তা না, আরো আছে এক বিরাট অঙ্কের আর্থিক অভিলাষ এবং এই অভিলাষকে তাদের রাজনৈতিক দায়িত্বের বাইরে গিয়ে প্রকাশ্যে বলতেও তারা এক মুহূর্ত দ্বিধাবোধ করছেন না। এই যে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের রাজনীতিতে এভাবে শিষ্টাচার বহির্ভূত হস্তক্ষেপ, এই জিনিস কি বাংলাদেশে এই ১ম হয়েছে? না। ২০০৫-৬ এও ২০০৬-৭ এও এভাবে সক্রিয় ছিলেন বিদেশি কূটনীতিকরা। উইকিলিক্সে ফাঁস হওয়া মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়ার তার বার্তা থেকে আমরা জানতে পারি, সে সময় ঢাকায় নিযুক্ত পশ্চিমা কূটনীতিকরা কফি গ্রুপ নামে একটি বৈঠকে বসতেন। সেখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাতিসংঘের প্রতিনিধি
যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি কথা বলছেন, যেই দেশের রাষ্ট্রদূতেরা এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয়, সেই একই গোষ্ঠী ২০০৬-৭ এও তারা কফি গ্রুপ নামে বসতেন এবং বাংলাদেশের রাজনীতি পর্যালোচনা করতেন। তাছাড়া আমরা যেটা দেখেছি ২০২৪ এ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক বলেছিলেন, খুব গর্ব নিয়ে বলেছিলেন, তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে জুলাইয়ের তথাকথিত গণঅভ্যুত্থানে সেনাবাহিনী যদি স্বার্থবিরোধী এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের শান্তি মিশনে যাওয়া বাধাগ্রস্ত হতে পারে। সেই একই হুমকি ২০০৬-৭ এর জাতিসংঘের পক্ষ থেকে দেয়া হয়েছিল। মানে যেই ঘটনা আমরা ২০০৫-৬ এ দেখেছি, -2 ফর্মুলাতে দেখেছি, সেই একই ফর্মুলাতে বিদেশি কূটনীতিকেরা আবার কাজ করে যাচ্ছেন। এবার তারা গণতন্ত্র নিয়ে, ভোট নিয়ে আরো বড়, বড় কথা বলছেন। এবার তারা প্রতিদিন দেখা করছেন এমন মানুষজনের সাথে, এমন রাজনৈতিক দলের সাথে যারা আসলে সন্ত্রাসী দল, যারা আসলে বাংলাদেশের জন্মই চায়নি। আপনাদেরকে যদি আমি তুলসী গাবার্ডের সাথে আবার একটু পরিচয় করিয়ে দেই, যিনি যুক্তরাষ্ট্রের একজন বড় রাজনৈতিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। তিনি কদিন আগেই তার বক্তব্যে বলেছেন যে আম আমেরিকা একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ এর সাথে জড়িত ছিল। এই ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা এই সরকার নেবে। তার মানে বাংলাদেশে আমরা আগে যেটা দেখেছি ২০২৪ এ যারা জুলাইয়ের এই তথাকথিত গণঅভ্যুত্থানে, তার মানে আসলে জুলাই সন্ত্রাসে যারা জড়িত ছিলেন, তারা যে কয়েকবার আমেরিকার দূতাবাসের সাথে কথা বলেছেন তাদের তথাকথিত আন্দোলন চলার সময়, সন্ত্রাসবাদ চলার সময়, এবং কয়েকবার যে আমেরিকার দূতাবাস তাদেরকে সাহায্য করেছে, তুলসী গ্যাবার্ডও এই কথাটাই স্বীকার করে নিচ্ছেন এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলেছিলেন যে $২৯ মিলিয়ন বাংলাদেশকে দেয়া হয়েছে। বাংলাদেশের একটা ভুইফোর সংগঠন, যেই সংগঠনে আমাদের এখনকার আলোচিত মনোমে ম্যাডামও আছেন, সেই সংগঠনকে দেওয়া হয়েছে, যেই সংগঠন রেজিম চেঞ্জে সাহায্য করেছিল। তুলসী গাবার্ডও একই কথা বলছেন, ট্রাম্পও একই কথা বলছেন এবং ২০০৫-৬ থেকে আমরা একই ঘটনা বারবার দেখে আসছি। এখন আমার প্রশ্ন হলো, এই যে এই বিদেশি কূটনীতিকেরা কোন সাহসে বাংলাদেশের রাজনীতিতে এরকমের নগ্ন হস্তক্ষেপ করে? তাদেরকে ক্ষমতা আসলে দিয়েছে কে? বাংলাদেশে এখন যে সরকারটি আছে, এই সরকারটি একটা অবৈধ সরকার। এই জিনিসটা কি তারা জানেন না? খুব ভালোভাবে জানেন। এই অবৈধ সরকারের বিরুদ্ধে তারা কথা বলেন না। তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জামাতের আমিরের সাথে এমনভাবে কথা বলেন যে তারা ধরেই নিয়েছেন যে জামাত একসময় ক্ষমতায় আসবে। একসময় বলার জন্য দুঃখিত। তারা এমনভাবে কথা বলেন যে যাতে মনে হয় জামাত ক্ষমতায় চলে এলো বলে। শুধু সেই না, তারা আবার কাজ করছে নির্বাচন নিয়ে। আমি টাকার অঙ্কটা ভুলে গেছি। ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনের জন্য বাংলাদেশকে একটা বড় অঙ্কের অর্থ দিয়েছে। বাংলাদেশে তারা রাষ্ট্রদূতেরা বিভিন্ন সময় নির্বাচন নিয়ে কথা বলছেন। এখন আমার ভয়টা হলো, বাংলাদেশে নির্বাচন যে সুষ্ঠু হবে না, কোনোভাবেই হবে না, সেটা আমরা ইতিমধ্যেই জানি। কারণ এই সরকারের অধীনে কোন রকমের কোন বৈধ কাজ একদমই অসম্ভব এবং এই নির্বাচনে একদম জোর করে, গায়ের জোরে আওয়ামী লীগকে আসতে দেয়া হচ্ছে না। তো এই যে নির্বাচন, এই যে আওয়ামী লীগকে আসতে দেয়া হচ্ছে না, এই যে জামাতের সাথে চায়না, কানাডা, বিভিন্ন ইউরোপের দেশ, আম সারা কুক এবং ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের যুক্তরাজ্যে গিয়ে তারেক জিয়ার সাথে দেখা করা, এই জিনিসগুলোর কি আসলে কোন সম্পর্ক আছে? আপনারাই চিন্তা করুন সম্পর্ক আছে কিনা, সেই ভাবনার দায়িত্ব আমি আপনাদেরকেই ছেড়ে দিলাম। যদি আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই, অক্টোবরের সম্ভবত ৭ তারিখে ৩ টি দেশের রাষ্ট্রদূত সাবের হোসেনের সাথে দেখা করেন। এই মিটিংটি খুবই গোপনভাবে করা হয়। কোনোভাবেই খবর বাইরে আসার কোনো উপায় ছিল না। একটি পত্রিকা এই বিষয়ে খবর নিয়ে আসে এবং আমরা এখনো জানি না এই মিটিং এ আসলে কি নিয়ে কথা হয়েছিল। তবে আমরা জানতে পেরেছি যে সম্ভাবনা আছে এই মিটিং এ কথা হয়েছিল শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনোভাবে আওয়ামী লীগ পুনর্গঠনের।
তার মানে আপনারা পুরো দৃশ্যকল্পটা একবার চিন্তা করুন। সেই ২০০৫-৬ সাল থেকেই বাংলাদেশের বিরুদ্ধে এই কূটনীতিকেরা কাজ করে যাচ্ছেন। আসলে সেই সময় না, অনেক আগে থেকেই আমরা অনেকভাবে কথা বলেছি। এমনকি ১৯৭১ এর আগে থেকেই বাংলাদেশের ওপর, বঙ্গবন্ধুর ওপর চাপ ছিল সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার। ২০০৫-৬ সাল থেকেই কূটনীতিকেরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলে গেছেন, কাজ করে গেছেন এবং আমরা দেখেছি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে ওই সময় গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার একটা পূর্ণ উদ্যোগ নেয়া হয়েছিল। তারপরে শেখ হাসিনা বারবার বলেছেন তার কাছে বিভিন্নভাবে আমেরিকা সহ অন্যান্য দেশের চাপ আছে বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করতে দেয়ার, এবং তিনি এও বলেছেন এই ঘাঁটি গড়তে দিলে তিনি আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারতেন। এর পরপরই আমরা দেখছি বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের রাজনীতির প্রতি অপার অসীম আগ্রহই শুধু নয়, বাংলাদেশের রাজনীতিতে তারা একরকমের সক্রিয় অংশগ্রহণ করছেন। আমি মোটেও অবাক হব না তারা সবাই মিলে যদি বাংলাদেশে রীতিমতো একটা রাজনৈতিক দল গঠন করে ফেলেন। আমি এই বিষয়গুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম। এখন আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত কি অপেক্ষা করবেন? ভোট নামের এই প্রহসন দিয়ে জামাত, বিএনপির মতো দলকে ক্ষমতায় আসতে দেবেন? যেই দল আমরা ইতিমধ্যেই দেখছি বাংলাদেশকে এই বিদেশি কূটনীতিকদের কাছে বিক্রি করে দিয়েছে। আমরা ইতিমধ্যেই দেখছি এই দলগুলো বাংলাদেশের সার্বভৌমত্বকে পুরোপুরি হুমকির মুখে ফেলেছে। নাকি আপনারা জয় বাংলা বলে আওয়াজ দিয়ে বাংলাদেশকে এই যে সফট কলোনিয়ালিজম, বাংলাদেশকে আবার বিদেশি উপনিবেশ করার যে প্রচেষ্টা, এই বিদেশি উপনিবেশ করার প্রচেষ্টা থেকে আবার আপনারা মুক্ত করবেন? আপনারা কি করবেন সেই সিদ্ধান্ত আমি আপনাদের কাছে দিলাম। আমি আবার সিদ্ধান্ত জানিয়ে যাই, আমি এই সফট কলোনিয়ালিজম, এই বিদেশি ঔপনিবেশিকতাবাদের প্রতিবাদ করি। আমি বিদেশি কূটনীতিবিদদের বাংলাদেশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে বলি। এইটুকুই বলার ছিল। এখন